আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি কুড়ির একের এক ও দুয়ের দাগের অঙ্কগুলি সচল করব। তো কুড়ির অধ্যায়ে রয়েছে আমাদের যে ত্রিকোণমিতি, কোণ পরিমাপের ধারণা। তো এই ত্রিকোণমিতি, যদিও ক্লাস দশম শ্রেণীতে একটি নতুন অধ্যায় ত্রিকোণমিতি, অঙ্কের একটি নতুন ভাগ বলা যায়। যেমন আমরা ক্লাস 7, 8, 9-এ বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, সম্পাদ্য উপপাদ্য পড়েছি। কিন্তু এখানেও সেই বিষয়গুলি রয়েছে, তার বাদে যেটি আমাদের এক নতুন বিষয় সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা, এখানে যে অধ্যায়টি রয়েছে কোণ পরিমাপের ধারণা। তো আমাদের এই অঙ্কগুলি সলিউশন করার আগে এই বিষয়ে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে, যেগুলো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সুন্দরভাবে সলিউশন করতে সহায়তা করবে। তো দেখো, আমরা সেগুলি পয়েন্ট আকারে একটু আলোচনা করছি। দেখো, জ্যামিতিক কোণ, কোন একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয়, তবে রশ্মি দুটি যে সমতলে অবস্থিত সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে, ওই রশ্মিদ্বয় দ্বারা উৎপন্ন অঞ্চলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন কোণ বলা হয়। আর এইভাবে উৎপন্ন কোণগুলিকে জ্যামিতিক কোণ বলা হয়। দিক ছাড়াই কোণের পরিমাপ জ্যামিতিক কোণের মূল বিচার্য বিষয়। তো দেখো, এখানে যে বিষয়টা বলেছে, দেখো জ্যামিতিক কোণ জানতে হলে আমাদের আগে যে একটা স্বাভাবিক কোণ আমরা এতদিন যেটা জেনে এসেছি সেটাই আগে জানতে হবে, এবং তাহলে আমরা কিন্তু জ্যামিতিক কোণের সেখান থেকে একটা ধারণা পাবো। তো দেখো, আমরা এখানে কি বলেছে, একটি বিন্দু থেকে, আমরা সাপোজ এখানে ধরলাম যে একটি বিন্দু থেকে যখন কি করা হয়, দুটি রশ্মি নির্গত হয়। সাপোজ আমি ধরলাম এরকম একটা রশ্মি নির্গত হলো আর এরকম একটা রশ্মি নির্গত হলো। তো দুটি রশ্মি নির্গত হয়, তবে রশ্মি দুটি যে সমতলে অবস্থিত, মানে একটা সমতলে অবস্থিত, সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে। আমি এখানে একটা সার্কেল হিসাবে ধরি, বৃত্ত হিসাবে, এই যে একটা সমতল এরকম একটা ধরলাম। তো দেখো, এই ক্ষেত্রে বলেছে যে সমতলে অবস্থিত সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে। দেখো, দুটি অঞ্চলে বিভক্ত করেছে। এইখানে একটা অঞ্চল হয়ে গেছে, এই যে ভিতর পোরশনটা টোটালটা একটা অঞ্চল হয়ে গেছে, আর তার বাইরে একটা অঞ্চল হয়ে গেছে, তাই তো? তো এখানে দেখো দুটি অঞ্চলে বিভক্ত করেছে। এটা হতে পারে এরকম বৃত্ত হতে পারে, বা এরকম আমরা একটু চৌকো টাইপের করে দিতে পারি, সেই ক্ষেত্রে সে একই হবে। তো দেখো, ওই রশ্মি দুটি দ্বারা উৎপন্ন অঞ্চলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন কোণ বলা হয়। আচ্ছা, ওই রশ্মিদ্বয় দ্বারা, মানে এই রশ্মিদ্বয় মানে এই রশ্মি দুটি দ্বারা উৎপন্ন অঞ্চলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন, তাহলে এই বিন্দুর পরিপ্রেক্ষিতে উৎপন্ন কোণ, মানে এইটা একটা কোণ আর বাইরেরটা, মানে আমরা এইটা একটা কোণ আবার এই বাইরেরটুকু একটা কোণ পাচ্ছি, তাই তো? আর এইভাবে উৎপন্ন কোণগুলিকে জ্যামিতিক কোণ বলা হয়। আর এই যে কোণ উৎপন্ন হলো, একটা স্বাভাবিক কোণ, সেই কোণটা হচ্ছে জ্যামিতিক কোণ। আর দিক ছাড়াই কোণের পরিমাপ জ্যামিতিক কোণের মূল বিচার্য বিষয়। কোনো দিক ছাড়াই, দেখো এখানে কোনো দিক নেই যে এই দিক থেকে পূর্ব দিকে, উত্তর দিকে ঘড়ি, বা এই যে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে, এরকম কোনো বিষয় কিন্তু এখানে নেই। তাহলে দিক ছাড়াই কোণের পরিমাপ জ্যামিতিক কোণের মূল বিচার্য বিষয়। তাহলে আমরা জ্যামিতিক কোণ সম্বন্ধে একটু ধারণা পেলাম। তো দেখো, এবার আমরা জানবো ত্রিকোণমিতিক কোণ কি, যেটা আমাদের জানা খুব দরকার। দেখো, ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ হলো ত্রিকোণমিতিক কোণ। এইবার দেখো, ঘূর্ণায়মান রশ্মি মানে কিরকম না, সাপোজ এরকম একটা রশ্মি দিয়ে সেটা ঘুরছে, যখন ঘূর্ণায়মান রশ্মি মানে গোলে ঘুরবে বৃত্ত। তো এই যে একটা রশ্মি যখন ঘুরছে, ঘুরে যখন হয়তো সাপোজ এইখান থেকে ধরে এইখানে এলো, তাহলে ঘুরে ডান দিকে এলো, নিচের দিকে ঘড়ির কাঁটার দিকে আসলো। আবার কোনো সময় হয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে অপোজিট সাইডে ঘুরতে পারে। তো দেখো কি বলছে, ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে, দিক বলতে ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে কোণের পরিমাপ হলো ত্রিকোণমিতিক কোণ।
এই ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ, হ্যাঁ, এবং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ সৃষ্টি করে। দেখো এখানে যখন এই দিকে এসছে ঘড়ির কাঁটার দিকে, তখন এখানে সাপোজ 60 ডিগ্রি, তাহলে -60 ডিগ্রি কোণ হয়ে গেল, -60 ডিগ্রি। আবার যখন আমি এরকম করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলাম, মানে এখানে চলে গেল এটা, তখন এখানে হলো 60 ডিগ্রি, কিন্তু প্লাস দেওয়ার দরকার নেই, 60 ডিগ্রি, তাহলে প্লাস ওটা হচ্ছে ধনাত্মক 60 ডিগ্রি হলো ধনাত্মক কোণ উৎপন্ন করলে, আর এটা ঋণাত্মক কোণ। তাহলে এই বিষয়টা আমাদের হ্যাঁ মনে রাখতে হবে। এইবার একটি বিষয় যেটা আমরা আলোচনা করব, ত্রিকোণমিতি কোণ পরিমাপের পদ্ধতি। এই যে বিষয়টা, এই যে ত্রিকোণমিতি কোণ পরিমাপ যে করা হয়, তো এটা কি কি পদ্ধতিতে করা হয়, সেই পদ্ধতিগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। দেখো একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটি বৃত্তীয় পদ্ধতি। এই দুটি পদ্ধতি ত্রিকোণমিতি কোণ পরিমাপের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো দেখো এখানে ষষ্ঠিক পদ্ধতি দেখব। এই পদ্ধতিতে একটি বৃত্তকে 90 ডিগ্রি করে 4 ভাগে বিভক্ত করা হয়। কি করে না, একটি বৃত্ত, সাপোজ এরকম একটা বৃত্ত আমরা দেখলাম সার্কেল, একে 90 ডিগ্রি 4 ভাগে, মানে এরকম করে দুটি সরলরেখা, হ্যাঁ, লম্বভাবে পরস্পরকে ছেদ করলে, হ্যাঁ, এখানে দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, চারটে 90 ডিগ্রি হবে। এইবার চারটে 90 ডিগ্রি করে 4 ভাগে বিভক্ত করা হয়। এই 90 ডিগ্রিকে আবার 1 ডিগ্রি করে 90টি ভাগে বিভক্ত করা হয় প্রত্যেকটিকে। এখানে আবার 90টি ভাগ, মানে 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে 90টি ভাগে বিভক্ত করা হয়। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রিকে 1 ডিগ্রি করে 90টি ভাগে বিভক্ত করা হচ্ছে 1 ডিগ্রি করে। আবার 1 ডিগ্রিকে 60 মিনিট, মানে ওই প্রত্যেকটা ডিগ্রিকে 1 ডিগ্রিকে 60 মিনিটে এবং 1 মিনিটকে 7 সেকেন্ডে বিভক্ত করা হয়। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতির মধ্যে আমাদের কি আসছে, ডিগ্রি আসছে, মিনিট আসছে, আর সেকেন্ড আসছে। আর 90 ডিগ্রিকে থেকে 90 1 ডিগ্রি করে ভাগ করা হলো, সেই 1 ডিগ্রিকে আবার মিনিটে, হ্যাঁ, আবার মিনিটকে আবার সেকেন্ডে। তো তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতি সম্বন্ধে একটা ধারণা পেলাম। এই বিষয়গুলো ষষ্ঠিক পদ্ধতি কিন্তু থাকবে। আর বৃত্তীয় পদ্ধতি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়। যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক, এই সম্পর্কটির উপর ভিত্তি করেই এই পদ্ধতির একক নির্ধারিত হয়েছে। আরেকটি বিষয় জানতে হবে, পাই রেডিয়ান সমান 100। দেখো এখানে যে বিষয়টি বলতে চেয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। তাহলে একটি বৃত্ত আমরা আঁকছি, সাপোজ এরকম একটা বৃত্ত। আচ্ছা, এখান থেকে এইটুকু হয় তার ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সমকোণ, ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ, সাপোজ এখান থেকে এইটুকু এরকম দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তাহলে দেখো ওই বৃত্তের কেন্দ্রে, মানে এটা হচ্ছে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়। এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই পরিমাপকে বলা হয় 1 রেডিয়ান। এবার দেখো যে কোনো একটি বৃত্তের পরিধি আর তার ব্যাসের যে দৈর্ঘ্যের অনুপাত দেবো, মানে এরকম যদি একটা বৃত্তে আমি দেখাচ্ছি, দেখো এই যে বৃত্তটার পরিধি যদি এরকম হয়, মানে এরকম, এটা হচ্ছে পরিধি বৃত্তের টোটালটা, আর এইটাকে আমরা ব্যাসার্ধ আছে, ব্যাসে কনভার্ট করছি, ব্যাসে। তাহলে এই বৃত্তের ব্যাসটা আর এই বৃত্তের পরিধি, বৃত্তের যে কোনো বৃত্তের, এখানে বলেছে দেখো, হ্যাঁ, যে কোনো বৃত্তের, এই বৃত্ত বা আলাদা একটি বৃত্ত, এই বৃত্ত, সব বৃত্তের ক্ষেত্রে তার পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত সবসময় ধ্রুবক হবে, একই হবে। মানে এই ক্ষেত্রে পরিধি আর ধ্রুবক, পরিধি ব্যাসের, হ্যাঁ, অনুপাত যেমন হবে, এই ক্ষেত্রেও তাই হবে, সেই অনুপাত ধ্রুবক, মানে একই থাকবে। এই সম্পর্কটির উপর ভিত্তি করে এই পদ্ধতি একক নির্ধারিত হয়েছে।
আরেকটি বিষয় আমাদের জানতে হবে, যেটা এই যে এই সম্পর্কের উপর ভিত্তি করে যেভাবে ক্যালকুলেশন করে বের করা হয়েছে, হ্যাঁ, তো অত বিস্তারিত আমি এখানে আলোচনা করতে পারলাম না। হ্যাঁ, তো যেটা আমাদের জেনে নেওয়ার সেটা আমি এখানে লিখে নিয়েছি। দেখো, পাই রেডিয়ান সমান হচ্ছে, এটা রেডিয়ান। দেখো আরেকটি বিষয়, এখানে রেডিয়ানকে সি দিয়ে চিহ্নিত করা হয়, এই বিষয়টা তোমাদের জেনে রাখতে হবে। যেমন 1 রেডিয়ান আমি দেখিয়েছি এখানে। তো এখানে দেখো পাই রেডিয়ান সমান হচ্ছে 180। এই বিষয়টা জেনে রাখতে হবে, যেটি আমাদের বিভিন্ন অঙ্কগুলো সলিউশন করতে সহায়তা করবে। তো দেখো, তাহলে আমরা জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি, হ্যাঁ, যেখানে বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, হ্যাঁ, এই সকল বিষয়গুলি সম্বন্ধে একটু ধারণা প্রথমত পেলাম। তো এইবার আমরা অঙ্কগুলি সলিউশন করব। তো দেখো এখানে অঙ্কটি রয়েছে, দেখো নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তাহলে কি দেওয়া রয়েছে, দেখো একের দাগের অঙ্কটি রয়েছে, একের দাগে 832, তাহলে 832 এখানে কি রয়েছে, মিনিট। 832 মিনিট। এই 832 মিনিটকে আমাদের কি করতে হবে, ডিগ্রি হলে ডিগ্রিতে, তারপরে মিনিটে, তারপর সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা যদি প্রথমত ডিগ্রিকে যদি আমরা এই মিনিটকে যদি আমরা মিনিটকে কিসে, তাহলে প্রথমত ডিগ্রিতে দেখবো আমরা, ডিগ্রিতে প্রকাশ হচ্ছে কিনা। তাহলে দেখছি আমরা সেটার জন্য, যেহেতু 60 মিনিটে 1 ডিগ্রি, তাই আমরা এই যে 832 মিনিট রয়েছে, এই 832 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করব। তো দেখো প্রথমত আমরা সমান, এখানে সমান দিয়ে আমরা অ্যান্সার লিখতে পারবো এখানে নিচে। তাহলে এখানে আমরা 832 কে আমরা কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে। দেখো এক বাদে 60 কে 60 হলো, তাহলে 3 আর 2, 2 3 2 আর এখানে 2, তাহলে 60 2 120, 3 7 3 6 18 180, 4 424 বেশি হয়ে যাবে। তাহলে 3 7 হচ্ছে 100, 3 6 18 180। তাহলে এখানে 2 আর এখানে 8 আর কয় 8 আর 5, তাহলে 52। তাহলে আমরা লিখে নিতে পারছি, দেখো এখানে লিখছি অতএব 800, বা এখানে লিখবো 832, অতএব লিখছি, উপরে লিখছি বা নিচে লিখে নিই, অতএব 832 মিনিট সমান 13। এখানে দেখো এটা কি হলো, তাহলে যেটা আসবে সেটা ডিগ্রি, তাহলে 13 ডিগ্রি, হ্যাঁ 13 ডিগ্রি কত, 52, এটা হলো মিনিট, 52 মিনিট। তাহলে আমরা 832 মিনিট সমান হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। তো এইবার আমরা দুইয়ের দাগের অঙ্ক শুরু করব। দেখো দুইয়ের দাগের অঙ্ক কি রয়েছে, দুইয়ের দাগের অঙ্ক 6312 সেকেন্ড রয়েছে। আচ্ছা, এই সেকেন্ড 6312 সেকেন্ডকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে আমরা কি করব, এইটাকে প্রথমত আমরা 60 দিয়ে ভাগ করে মিনিটে কনভার্ট করব, মিনিট নিয়ে আসবো। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করছি না, কত 6312 কে 60 দিয়ে, দেখো একবার দিয়ে যাবে তোমার 60, তাহলে দিয়ে করলে 3 1, তাহলে ডবল সংখ্যা নামাতে হলে একটা শূন্য বাদতে হবে, তাহলে 2। এবার দেখছি 3 8 3 6 18, 3 8 24, 3 8 24, এই 6 4 6 24, 4 5 5 6 30, 5 বাদ দিয়ে দিলাম, 5 5 6 30, তাহলে 12। হ্যাঁ, তাহলে এখানে দেখো এইটা আমাদের কি বের হলো, এইটা মিনিট আর এইটা কি পড়ে থাকলো, এইটা আমাদের কি ছিল এখানে বলতো, এখানে যেটা ছিল এখানে কি ছিল, সেকেন্ড ছিল, তাহলে এখানে সেকেন্ড হয়ে যাবে, এটা সেকেন্ড হলো 12 সেকেন্ড হয়ে গেল। আর এইটা যেটা বের হলো 12 সেকেন্ডই পড়ে থাকলো এটা, আর এইটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে তোমার কি, এটা মিনিট। এবার মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, এটা মিনিট হয়েছে, এটা আমরা মিনিট পেয়েছি মিনিট, কিন্তু সেই মিনিটকে এইবার আমরা কি করব, মিনিট দেখো এখানে যদি
60-এর কম হতো তাহলে আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারতাম না। কিন্তু দেখো এখানে যেহেতু 105 মিনিট হয়েছে, সুতরাং আমরা বুঝতে পারছি যে এটা আমাদের ডিগ্রি, তার মানে 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি, সুতরাং এখানে ডিগ্রিতে আমাদের নিয়ে আসা যাবে। সুতরাং আমরা এই 110-কে 105-কে আবার কত দিয়ে, 105-কে আবার 60 দিয়ে ভাগ করব। দেখো 60 × 60 শূন্য, তাহলে এখানে 5 হাত 6 করে 4 45। তাহলে এখানে হলো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তাহলে এখানে হয়ে গেল 1 ডিগ্রি, আর এখানে কি হয়েছিল 45 মিনিট ছিল 12 সেকেন্ড। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা যে 832 না 6312 মিনিট সেকেন্ড সমান হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড। হ্যাঁ,